হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 4 আইএমটি প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কে যা 4 নম্বর স্কুল আছে খেজুরি দক্ষিণ চক্র সম্পদ কেন্দ্র এর 1 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, কে কোথা থেকে দেখছো সেই জায়গার নাম, স্কুলের নাম এবং নিজের নাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে ক দাগে আছে 48 এর উৎপাদকের সংখ্যা কত। তাহলে 48কে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ উৎপাদকে ভাঙতে হবে। তাহলে যদি আমরা 48কে ভাঙার চেষ্টা করি, তো প্রথমে 48 1কে 48, 2 দিয়ে 24 দুগুণ 48, 3 দিয়ে 3 ষোলং 48, 4 দিয়ে 4 8টা 4 দিয়ে 4 12 48, 5 দিয়ে হবে না, তারপরে 6 দিয়ে 6 8টা 48, তারপরে 7 দিয়ে হবে না, 8 দিয়ে 6 8টা 48, 9 দিয়ে হবে না, 10 দিয়ে 11 দিয়ে 12 দিয়ে তো আচ্ছা, তাহলে একটা বরং শেষে লিখি। তাহলে 24 দুগুণ 48, 16 আছে, 3 ষোলং 48, 12 4 বারং 48, 8 6 8টা 48, 6 আচ্ছা 4 দিয়ে 4 দিয়ে হলে 4 বারং 48, আর 2 দিয়ে দিলে 24 দুগুণ 48, আর 1 দিয়ে 48কে 48 1কে 48, তাহলে 1 2 3 4 5 6 7 8, 8খানা হলো। তাহলে উত্তর হবে 8টি। 0.08কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে আমরা জানি যে দশমিকের পরে দুটো অঙ্ক আছে। তাহলে এই 0.08 এর জায়গাতে আমরা লিখতে পারি 8, আর একের পিঠে দুখানা শূন্য নেব, যেহেতু দশমিকের পরে দুটো অঙ্ক আছে। তাহলে 8/100, অর্থাৎ এটা হবে। সন্দেশের বাক্সের মতো জিনিসের আকারের নাম কি? এটা আয়তঘন। অর্ধেক পাতিলেবুর তল সংখ্যা 2টি, একটা সবুজ কালারের তল আর একটা সাদা কালারের তল। 6 বছর 4 মাস সমান কত মাস বলতে হবে। তো আমরা জানি যে 12 মাসে 1 বছর হয়, তাহলে 6 বছর আছে, তাহলে 6-এর সঙ্গে 12 গুণ করে আগে মাস করে নিলাম, তার সাথে 4 যোগ করলাম, তাহলে 6 বারং 72 যোগ 4, তাহলে এটা হবে 76 মাস। তাহলে এটা হবে 76 মাস। এটা 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা 9 নয়, দুটি নয়। আচ্ছা, মিটার হলো ড্যাশ পরিমাপের একক, এটা দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার। দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার। 84 দিন সমান কত সপ্তাহ? তাহলে এই 84কে 7 দিয়ে ভাগ করব। 7 1কে 7, 7 দুগুণ 14, তাহলে এই 12 সপ্তাহ। 84 দিন মানে অ্যাকচুয়ালি 12 সপ্তাহ। 3 9 15কে 3 এর ড্যাশ বলে। তাহলে আমরা 3-এর নামটা পড়লে 3 1কে 3, 3 3কে 9, 3 5 15, তাহলে 3-এর গুণিতক বলে। গুণিতক 3-এর সঙ্গে বিভিন্ন সংখ্যা গুণ করে এই সংখ্যাগুলো এলো, তাহলে 3-এর গুণিতক হচ্ছে 3 9 15। নিচে প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 7টি 30 এর উৎপাদক গাছ তৈরি করো। তো এখানে 30 লিখলাম। তাহলে যদি প্রথমে আমরা 1 লিখি, 30 1কে 30, যদি 2 দিয়ে লিখি 15 দুগুণ 30, যদি 3 দিয়ে 3 10কে 30, যদি 4 দিয়ে লিখতে পারবো না, 5 5 6 30, 6 দিয়ে 5 6 30, 7 দিয়ে হবে না, 8 দিয়ে হবে না, 9 দিয়ে হবে না। আচ্ছা, তো আর হবে 6 হলো 5 5 6 30, তারপরে 4 দিয়ে ভাগ করা যাবে না, তো তারপরে 2 দিয়ে 15 দুগুণ 30, 2 দিয়ে হবে, আর 30 দিয়ে হবে 30 1কে 30, তাহলে 1 2 15 30 10 6 5,
খতে আছে যমজ মৌলিক সংখ্যা কাকে বলে, লেখো, উদাহরণ দাও। যমজ মৌলিক সংখ্যা, তাহলে যমজ মৌলিক সংখ্যা বলতে আমরা বুঝি যে মৌলিক সংখ্যা পার্থক্য 2 হয়, যদি পরপর দুটি মৌলিক সংখ্যার পার্থক্য বা আমরা বলতে পারি বিয়োগফল দুই হয়, তবে মৌলিক সংখ্যা দুটিকে যমজ মৌলিক সংখ্যা বলে। যেমন 3 এবং 5 যমজ মৌলিক সংখ্যা, এদের পার্থক্য 2, বা আমরা লিখতে পারি 5 এবং 7 মৌলিক সংখ্যা, পার্থক্য 2, 11, 13 লিখতে পারি, এরকম আরও অনেকগুলো লেখা যায়। উৎপাদকে বিশ্লেষণ করে গুণফল নির্ণয় করো। এখানে 45 এবং 27 পরপর গুণ করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করে। তাহলে 27কে উৎপাদকে ভেঙে নিতে হবে। 3 নং 27 3 সমান 45 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে 45কে প্রথম 3 দিয়ে গুণ করব। 3 5 15, 5 হাতে 1, 3 4 12 আর 1 13। তাহলে 135 পেলাম 3 দিয়ে গুণ করে। তাহলে এই 3 লিখলাম, এই 3 লিখলাম। এরপরে এই গুণটা করব। 135 তাকে 3 দিয়ে গুণ, 3 5 15, 15 5 হাতে 1, 3 3 9 1 10 0 হাতে 1, 3 1 3 4। তাহলে এটা হচ্ছে 405 ইন্টু 3, 405, 3 5 15 5, 3 5 15 5 হাতে 1, 3 0 0 1, 3 4 12। তাহলে এটা সমান হচ্ছে 1 2 1 5। 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে মৌলিক ও যৌগিক সংখ্যাগুলি আলাদা করে লেখো। তো 1 থেকে 30 পর্যন্ত, তো দুখানা কলাম করব এখানে। তাহলে মৌলিক সংখ্যা, একটা কলাম করলাম, আর একটা যৌগিক সংখ্যার কলাম করলাম। যৌগিক সংখ্যা, তো 1 থেকে শুরু করব। 1 যেমন মৌলিকও নয় যৌগিকও নয়, সুতরাং 1কে লিখব না। 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 4 যৌগিক সংখ্যা, 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22
23, 24, 25, 26, 27, 28, 29। তাহলে এদিকে মৌলিক সংখ্যাগুলো লিখেছি আর এদিকে যৌগিক সংখ্যাগুলো লিখেছি। এরপরে 1350 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট, আমরা 60 দিয়ে ভাগ করব, ভাগ করলে ঘন্টা এবং মিনিট আলাদা হয়ে যাবে। 60 দিয়ে ভাগ করব 1350, এটা মিনিটে আছে, 60 দিয়ে ভাগ করলে ঘন্টা বেরিয়ে যাবে এর থেকে। তো 60 দুগুণ 120, বিয়োগ করে 5 1 0 নামালাম, 60 দুগুণ 120 0 3, তাহলে এটা হলো 22 ঘন্টা 30 মিনিট। এক লিটার 350 মিলিলিটার প্লাস 780 মিলিলিটার সমান কত লিটার কত মিলিলিটার। তাহলে লিটার আর মিলিলিটার, এখানে লিটার লিখব আর এখানে মিলিলিটার লিখব। তো লিটারে আছে 1 লিটার আর এখানে 350 মিলিলিটার আছে, এর সাথে যোগ করতে হবে 780 মিলিলিটার, আর এখানে লিটারের জায়গাতে 0 লিটার আছে, মানে লিটার নেই, যোগ করতে হবে। এখানে হয়ে গেল 1 লিটার 0 8 5 13 3 হাতে 1 7 3 10 আর 1 11, তো সমান 1 লিটার লিখলাম। এখানে 1130, তাহলে 1000 মিলিলিটার লিখলাম, কারণ 1000 মিলিলিটারে 1 লিটার হয়, প্লাস 130 মিলিলিটার, এক লিটার এবং 1000 মিলিলিটার মিলে এটাও 1 লিটার এটা 1 লিটার, তাহলে হয়ে গেল 2 লিটার 130 মিলিলিটার। পরপর মৌলিক সংখ্যা কাকে বলে, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে উদাহরণ দাও। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা মানে যে সংখ্যা দুটির মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে যে সংখ্যা জোড়ের মধ্যে কোনো সাধারণ উৎপাদক থাকে না, তাদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। আচ্ছা, উদাহরণ, তাহলে আমরা যেমন দেখতে পাচ্ছি 16 একটা যৌগিক সংখ্যা, আবার 16কে ভাঙলে আমরা 2 2 2, 16কে ভাঙলে কি পাই 8 4, 2 পাই, আর আরেকটা নিলাম 25 কি ভাঙলে আমরা কেবল 5 পাই। তাহলে কিন্তু এখানে শুধু 2 আছে, এখানে 5 আছে, এর মধ্যে একই উৎপাদক নেই, একই সংখ্যা নেই, তো এই সংখ্যা দুটো পরস্পর মৌলিক। বা আমরা আরও লিখতে পারি, যেমন 3 4 12,
3 4 12, এর মধ্যে 2 3 আছে, আর লিখতে পারি 5 7 35। যেমন 12কে ভাঙলে আমরা 2 আর 3 পাবো, 35কে ভাঙলে আমরা 5 আর 7 পাবো। তাহলে এদের মধ্যে সাধারণ উৎপাদক নেই, তাহলে এরাও কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। তার মানে 12 এবং 35 ভাঙলে আমরা একই সংখ্যা একটাও পাবো না। পরের বিন্যাসগুলি লেখো। এজেড বিওয়াই সিএক্স ডিডব্লিউ ইভি। যদি প্রথমটা দেখি এ বি সি ডি ই, তারপরটা এফ, তারপরটা জি। আচ্ছা, এবার যদি পরেরটা দেখি জেড ওয়াই, জেড এর আগে ওয়াই, ওয়াই এর আগে এক্স, এক্স এর আগে ডাব্লিউ, ডাব্লিউ এর আগে ভি। আমরা জানি এস টি ইউ ভি, ভি এর আগে ইউ, এস টি ইউ ভি, ইউ এর আগে টি। আমরা এবিসিডি পড়লে দেখতে পাবো যে জেড এর আগে ওয়াই, ওয়াই এর আগে এক্স, এক্স এর আগে ডাব্লিউ, ডাব্লিউ এর আগে ভি, ভি এর আগে ইউ, ইউ এর আগে টি, সেই হিসেবে বসিয়েছি। আর প্রথম অক্ষরটা এ বি সি ডি ই এফ জি। তারপরে আছে 4 জোড়া। 4 জোড়া নারিকেলের দাম 80 টাকা হলে একটি নারিকেলের দাম কত? তাহলে 4 জোড়া মানে কি? 4 জোড়া মানে 8টা নারকেলের দাম 80 টাকা, তাহলে একটি নারকেলের দাম বের করতে হবে। চার জোড়া সমান 4কে 2 দিয়ে গুণ সমান 4 দুগুণ 8টি। তাহলে 8টি নারকেলের দাম 80 টাকা বলা আছে, এখানে লিখবো সেটা যে 8টি নারকেলের দাম সমান 80 টাকা। তাহলে একটি নারিকেলের দাম সমান 80/8 টাকা। 8 দিয়ে 80কে ভাগ করলে পাই 10, তাহলে 10 টাকা। নারিকেল 10 টাকা পিস। অতএব একটি নারিকেলের দাম (369) সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য কিনা লেখো, বিভাজ্যতার কারণ লেখো। তাহলে 369 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য, আর বিভাজ্যতার কারণ পরে লিখছি। 369 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে, সেই জন্য 3 দিয়ে বিভাজ্য বলছি। বিভাজ্য, তাহলে 3 দিয়ে বিভাজ্য কেনা দেখার নিয়ম হচ্ছে এই প্রত্যেকটা অঙ্ক যোগ করতে হয়। তাহলে কারণ কি? কারণ অঙ্কগুলির যোগফলকে, অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য। তাহলে অঙ্কগুলির যোগফল দেখি, 3 + 6 + 9, 9 আর 6 15, 18। তাহলে 18 3 দিয়ে ভাগ করা যায়, 18কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাই 6। তাহলে কারণ অঙ্কগুলি যোগফল 3 দ্বারা বিভাজ্য, তাহলে 369 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই পর্যন্ত উত্তর ঠিক আছে। যদি তোমরা দেখতে চাও যে সত্যি এটা 3 দিয়ে বিভাজ্য কিনা, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও। এই পর্যন্ত কিন্তু অঙ্ক হয়ে গেল, এটা তোমাদের জন্য করছি। এটা 3 দিয়ে ভাগ করে দাও, 3 1 কে 3, 6 নামাও, 3 2 6, এরপরে 9 নামাও, 3 3 কে 9। তাহলে 3 দিয়ে ভাগ মিলে যাচ্ছে, তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য। আর বিভাজ্য কেন? কারণ এই অঙ্কগুলো আলাদা করে যোগ করলে যে সংখ্যা পাবো সেটাকেও 3 দিয়ে ভাগ করা যায়, তাই এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য। যদি 3 দিয়ে ভাগ না করা যেত, এই অঙ্কগুলো যোগ করে যে সংখ্যা পেলাম তাকে 3 দিয়ে ভাগ যদি না করা যেত, তাহলে কিন্তু এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হতো না, এটা মনে রাখতে হবে।
4 দাগে আছে সরল করে যে কোনো একটি, এখানে অনেকগুলো সরল অঙ্ক দেওয়া আছে। প্রথমে এটা করব, 72 ভাজিতক 4 প্লাস 6 গুণিতক 8। তো বিওডিএমএস নিয়ম প্রয়োগ করলে প্রথমে ব্র্যাকেট, তারপরে এর, তারপরে ভাগটা আগে করে নেব। 72কে 4 দিয়ে ভাগ করছি, 4 1 4, 4 8 32, তাহলে 18 হলো। এখানে লিখব 18 প্লাস এখানে 6 8 48, 18 এবং 48 যোগ করতে হবে, তাহলে 8 8 16 6 হাতে 1, 5 আর 1 6, তাহলে এটা হলো 66। তারপরে আছে সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট 7 প্লাস 5 ইন্টু 10, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, ভাজিতক 3। তো ফার্স্ট ব্র্যাকেটে 7 প্লাস 5 আছে, 7 5 12, 12 গুণ এখানে 10, তাকে ভাগ করতে হবে 3 দিয়ে, তাহলে 12 আর 10 গুণ করলে আমরা পাই 120 ভাগ 3। এই ভাগটা মুখে করতে পারবো, শূন্য যদি নেই মনে করি তাহলে 12 আছে, 12কে 3 দিয়ে ভাগ করলে 3 4 12, যেটা শূন্য নেই মনে করেছিলাম শূন্যটা বসিয়ে দিলাম, তাহলে ভাগ হয়ে গেল। 28 মাইনাস 9 প্লাস 2 ইন্টু 7 মাইনাস 3, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তাহলে প্রথমে হলো 28 মাইনাস 9 প্লাস 2 ইন্টু 7 থেকে 3 বিয়োগ করলে আমরা পাই 4 সমান 28 মাইনাস 9, এখানে যোগ আছে গুণ আছে, তাহলে আমরা বদমেশ নিয়ম অনুযায়ী গুণটা আগে করব, যোগটা পরে করব, তাহলে 4 2 8, এটা হবে 8। তাহলে এটা হলো 8 সমান 28 মাইনাস 9 2 18, কিন্তু এখানে 8 আছে, তাহলে 17। 28 থেকে 17 বিয়োগ করতে হবে, তাহলে এটা পেলাম 11। তারপরে ঘ 80 ভাজিতক 5 বিয়োগ 10 যোগ 8 বিয়োগ 5, এটা আছে, এখানে কোনো ব্র্যাকেট বা কিছুই নেই। তাহলে সমান 80কে 5 দিয়ে প্রথম ভাগটা করে নেব, বিয়োগটা করব না, কারণ বিওডিএমএস নিয়ম অনুসারে ভাগটাকে আগে করতে হবে। তাহলে 5 দিয়ে 16কে 5 16 80, 5 দিয়ে 80কে ভাগ করছি, 5 16 80 বিয়োগ 10 যোগ 8 বিয়োগ 5, যোগগুলো করে নেব যার আগে প্লাস আছে, তাহলে এখানে 16 প্লাস 8 বিয়োগ 10 বিয়োগ 5 সমান 16 এবং 8 হয়ে গেল 24 বিয়োগ 10 বিয়োগ 5, 24 থেকে 10 বিয়োগ করলে পাই 14, 5, তাহলে এটা হচ্ছে 9। নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 3টি। পূর্ব মেদিনীপুরের খেজুরি চাষি রজতবাবু পান পাতার গোছ তৈরি করেছেন। 32টি পান পাতা বেঁধে এক গোছ তৈরি করলে 4064টি পান পাতার কতগুলি গোছ তৈরি করবেন হিসাব করো।
মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে। তাহলে 32টায় 1 গোছ, 4064টিতে কত গোছ সেটা হিসাব করতে হবে। অর্থাৎ 32 দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করলে আমরা গোছের সংখ্যা পাবো। তো 4064টি পানে গোছের সংখ্যা এটা হবে 4064, তাকে ভাগ করতে হবে 32 দিয়ে। এখন 32কে উৎপাদকে বিশ্লেষণ করে নিই। 16 দুগুণ 32, 8 দুগুণ 16, 4 দুগুণ 8, তাহলে 5খানা 2, 4064, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে প্রথম এই 2টা দিয়ে ভাগ করব। ভাগ করলে এটা হাফ হয়ে যাবে, অর্থাৎ 4-এর হাফ 2, 40-এর হাফ 20, 6-এর হাফ 3 আর 4-এর হাফ 2, পড়ে থাকছে 1 2 3 4, 4খানা 2 পড়ে থাকছে। এরপরে এই 2 দিয়ে ভাগ করব। তো ভাগ করলে পাই আবার হাফ হয়ে যাবে, 20-এর হাফ 10, 32-এর হাফ 16, 2 2 2, 3খানা 2 আছে। আবার 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে হবে 10-এর হাফ 5, 16-এর হাফ 8, থাকছে 2খানা 2। তাহলে আবার এই 2 দিয়ে ভাগ করব, 50-এর হাফ 25, 8-এর হাফ 4। তাহলে 2 দিয়ে 254কে ভাগ করে দিই। ভাগ করলে 2 1 2, 2 দুগুণ 4, 7 দুগুণ 14। তাহলে সমান পেলাম 127। তাহলে পানের গোছের সংখ্যা এই 127টি গোছ তৈরি করা যাবে। গোপী মাসি 8 লিটার 750 মিলিলিটার দুধ নিয়ে বাড়ি দুধ দিতে বেরোলেন। তিনি রাজুদের বাড়িতে 1 লিটার 500 মিলিলিটার, প্রিয়াদের বাড়িতে 900 মিলিলিটার দুধ দিলেন। বাকি দুধ তিনি আমাদের বাড়িতে দিলেন। তিনি কতটা দুধ আমাদের বাড়িতে দিলেন হিসাব করি। তাহলে এই যে প্রিয়াদের বাড়িতে আর রাজুদের বাড়িতে মোট কত দুধ দিয়েছেন সেই দুধ যোগ করতে হবে, যোগ করে যে মোট দুধ ছিল তার থেকে বিয়োগ করতে হবে। তো এখানে রাজুদের বাড়ি আর প্রিয়াদের বাড়ি দেওয়ার পরে যে দুধ থাকবে সেটা আমাদের বাড়িতে দেবেন। রাজুদের ও প্রিয়াদের বাড়িতে মোট দুধ দেন আচ্ছা, তাহলে এখানে দুধের হিসাবটা আছে লিটার আর মিলিলিটারে, লিখব লিটার আর এখানে হবে মিলিলিটার। তো রাজুদের বাড়িতে দিয়েছেন 1 লিটার 500 মিলিলিটার আর প্রিয়াদের বাড়িতে দিয়েছেন 900 মিলিলিটার। এখানে লিটারে 0 হবে কারণ 1 লিটারও দেননি, কেবল 900 মিলিলিটার দিয়েছেন। তাহলে এই দুটো সংখ্যা যোগ করে দেব। তাহলে এখানে হলো 1 লিটার আর এটা 0014 মিলিলিটার। সমান 1 লিটার, এর মধ্যে 1 লিটার লুকিয়ে আছে, প্লাস এখানে 1000 লিটার, এখানে 1400 লিটার। তাহলে 1000 লিটারকে এই 1000 মিলিলিটারকে আলাদা করে নিলাম
আর 400 মিলিলিটারকে আলাদা করে নিলাম। এক লিটার, এখানে 1000 মিলিলিটারে আর 1 লিটার, তাহলে হয়ে গেল 2 লিটার। 400 মিলিলিটার। তাহলে এই যে রাজুদের বাড়ি আর প্রিয়াদের বাড়ি মোট 2 লিটার 400 মিলিলিটার দুধ অলরেডি দিয়ে দিয়েছেন। তাহলে বাকি যে দুধ আছে সেই দুধগুলো আমাদের বাড়িতে দেবেন। তাহলে বাকি দুধ বের করতে গেলে 4 লিটার 750 থেকে 2 লিটার 400 বিয়োগ করতে হবে। তাহলে লিখব কি অবশিষ্ট দুধের পরিমাণ। তাহলে অবশিষ্ট দুধের পরিমাণ, প্রথম গোপী মাসির কাছে দুধ ছিল 4 লিটার, আর মিলিলিটারে ছিল 750 মিলিলিটার ছিল। আর দুধ অলরেডি দিয়ে দিয়েছেন 2 জায়গায় 2 লিটার 400 মিলিলিটার। এটা বিয়োগ করতে হবে। 0 0 আর 5 দিলে 5, 4 আর 3 দিলে 7। এখানে 2। তাহলে 2 লিটার 350 মিলিলিটার দুধ অবশিষ্ট আছে। তাহলে এই দুধ আমাদের বাড়িতে দেবেন। তিনি কতটা দুধ আমাদের বাড়িতে দিলেন? তাহলে আমাদের বাড়িতে দিলেন, অতএব আমাদের বাড়িতে 2 লিটার 350 মিলিলিটার দুধ দিলেন। পুতুল মাসি গত সপ্তাহে 5 দিনে মোট 300টি ঠোঙা তৈরি করেছেন। তিনি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলো ঠোঙা তৈরি করেছেন হিসাব করো। সম্পর্ক খুঁজে ঐকিক নিয়মে সমাধান করো। আচ্ছা, তো 5 দিনে গত সপ্তাহে 5 দিনে 300টি ঠোঙা তৈরি করেছেন। তো 5 দিনে যদি 300টি ঠোঙা তৈরি করে থাকেন, তো একদিনে কত ঠোঙা তৈরি করেছেন নিশ্চয়ই ঐকিক নিয়মে সহজে বেরিয়ে যাবে। তো এখানে লিখতে হবে যে, আচ্ছা এখানে সম্পর্ক তৈরি করতে বলা আছে, তো 5-এর গ লিখব। গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে সময় বা দিন সংখ্যা, সময়টা অবশ্যই দিনে, আর এখানে ঠোঙার সংখ্যা, ওটা টি দিয়ে লেখা আছে। তো সময় যখন 5 দিন তখন ঠোঙা তৈরি করছেন 300টি, আর সময় যখন 1 দিন তখন কত ঠোঙা তৈরি করবেন এটা বের করতে হবে। তাহলে সময়ের সাথে ঠোঙার সংখ্যা সরল সম্পর্ক। সরল সম্পর্ক। তাহলে 5 দিনে ঠোঙা তৈরি করেন 300টি, একদিনে ঠোঙা তৈরি করেন 5 দিনে যত ঠোঙা তৈরি করছিলেন একদিনে নিশ্চয় ঠোঙা কম তৈরি করবেন। তাহলে 300কে 5 দিয়ে সেই জন্য ভাগ করতে হবে। তো 5 দিয়ে যদি 300কে ভাগ করি আমরা, 5 ছক 30,
শূন্য 500 তাহলে 60 সমান 60টি। তো এখানে উত্তর লিখতে হবে যে একদিনে কতগুলো ঠোঙা তৈরি করেছেন। অতএব একদিনে 60টি ঠোঙা তৈরি করেছেন। সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রাম এর কুমড়ো ফলেছে। সে ওই বড় কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে এবং 1 কিগ্রা 250 গ্রাম রুবিকে ও 650 গ্রাম সুজনকে দিল। এখনও কত ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল? তাহলে 3 জনকে দিয়েছে, সেই 3টি ওজন আগে যোগ করে নিতে হবে। যোগ করে নিয়ে প্রথমকার যে ওজন ছিল তার থেকে বিয়োগ করতে হবে। তাহলে দিয়েছে কাকে কাকে দেখে নিই, রাবেয়াকে, রুবিকে আর সুজনকে। রাবেয়া, রুবি ও সুজনকে দেওয়া কুমড়োর ওজন তাহলে এখানে কিলোগ্রাম বা কিগ্রা লিখলাম, কিগ্রা, আর এদিকে লিখব গ্রাম। তাহলে রাবেয়াকে দিয়েছে, সে 800 গ্রাম রাবেয়াকে দিয়েছে, তাহলে গ্রামে 800 আর কিলোগ্রামে 0। 1 কিগ্রা 250 গ্রাম রুবিকে দিয়েছে, 1 আর এখানে 250, এটা পেল রুবি। ও 650 গ্রাম সুজনকে দিল, 650 দিল সুজনকে, এখানে 0। তাহলে যোগ করছি, যোগ করলে কিলোগ্রামের জায়গাতে 1 পেলাম, 0 0 0 0 দিলাম, 0 5 5 10, 10-এর 0 হাতে 1, 8 আর 2 10 আর 1 11, 11 আর 6 17। তাহলে এটা 1700 গ্রাম। আমরা জানি 1000 গ্রামে 1 কিলোগ্রাম হয়, তাহলে এই 1 কিগ্রা লিখলাম প্লাস এখানে 1000 গ্রাম লিখলাম প্লাস 700 গ্রাম লিখলাম সমান 1 কিগ্রা, আর এখানে 1000 গ্রামে আর 1 কিগ্রা, তাহলে 2 কিগ্রা 700 গ্রাম। তাহলে এই ওজনের কুমড়ো অলরেডি দিয়ে দিয়েছেন। এখনও কত ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল? তাহলে সুবলের কাছে কুমড়োর মোট ওজন থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে লিখবে এখনও কুমড়ো পড়ে রইল, তাহলে প্রথমে ছিল 6 কিগ্রা 600 গ্রাম, 6 কিগ্রা না 4 কিগ্রা, 4 কিগ্রা 600 গ্রাম কুমড়ো ছিল। দেওয়া হয়ে গেছে 2 কিগ্রা 700 গ্রাম, এটা দেওয়া হয়ে গেছে, এটা বিয়োগ করতে হবে। তো উপরে ছোট সংখ্যা চলে এসছে, এখান থেকে বিয়োগ করা যাবে না, সেই জন্য এটা নতুন করে পাতিয়ে নিই, কিগ্রা গ্রাম। তাহলে 4 কিগ্রা ছিল, আমি এখানে 3 কিগ্রা লিখলাম, আর 1000 গ্রাম এর সাথে যোগ করে দিই, তাহলে এটা হবে 1600 গ্রাম। এখন 2 কিগ্রা অলরেডি দিয়ে দিয়েছে, আর 700 গ্রামও দিয়ে দিয়েছে, তাহলে বিয়োগ করলে এখানে হলো 1 কিগ্রা 0 0 7 আর
9 দিলে 16, 1 কিগ্রা 700 গ্রাম। তাহলে এই এত ওজনের কুমড়ো এখনো সুবলের কাছে আছে। অতএব সুবলের কাছে 1 কিগ্রা 700 গ্রাম, সুবলের কাছে 1 কিগ্রা 700 গ্রাম কুমড়ো পড়ে রইল। তারপরে আছে চিত্রসহ সংজ্ঞা দাও যে কোনো দুটি। সমদ্বিবাহু ত্রিভুজ, ঘনক, গোলক, বক্রতল। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। ছবি আঁকতে বলা আছে, তো আমরা সমদ্বিবাহু ত্রিভুজ এভাবে আঁকতে পারি। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, বা আমরা এভাবেও আঁকতে পারি। এর এই বাহু এই বাহু সমান, এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান। ঘনক, তাহলে ঘনক কি হবে? সমকোণী চৌপল বা আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা পরস্পর সমান হলে সেই ঘনবস্তুকে ঘনক বলা হয়। ছবি এরকম হবে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, সেটা খেয়াল রাখতে হবে আঁকার সময়। তাহলে গোলক হলো এক প্রকার ঘনবস্তু। গোলক হলো এক প্রকার ঘনবস্তু যার পৃষ্ঠের
প্রতিটি যার পৃষ্ঠের প্রতিটি বিন্দু একটি নির্দিষ্ট বিন্দু বা কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত। তাহলে গোলকের ছবি একটা আঁকতে হবে। তো এটা মোটামুটি একটা গোলক, এর মাঝখানটা এভাবে দেখালাম। এই দূরত্ব এই সব দূরত্বগুলো কিন্তু সমান। তারপর আছে বক্রতল। বক্রতল হলো এমন এক ধরনের তল বা পৃষ্ঠ যা সাধারণত বাঁকা থাকে এবং এর কোনো অংশ সমতল নয়। তাহলে যেমন এই গোলকের তল একটা বক্রতল, ঠিক তেমনিভাবে যদি আমরা লম্ববৃত্তাকার চোঙ বা কেবল চোঙ আঁকি, চোঙের এই যে তলটা আছে, চোঙের তাহলে চোঙের এই বাইরের তল সেটাও কিন্তু বক্রতল, চোঙের এই বাইরের তল। তাহলে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি। তাহলে ভাজ্য সমান, এটা ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তিন দ্বারা বিভাজ্য সংখ্যা সর্বদা ড্যাশ দিয়ে বিভাজ্য নয়, অর্থাৎ 3 দিয়ে বিভাজ্য সংখ্যা সর্বদা কিন্তু 9 দিয়ে বিভাজ্য হয় না। আয়তঘন ও গোলকাকার বস্তু দুটি করে নাম লেখো। তাহলে আয়তঘন এটা হলো ইট বা তোমার দেশলাইয়ের বাক্স, এগুলো আয়তঘন। আচ্ছা, গোলকাকার এটা আমরা বলতে পারি লেবু বা ফুটবল, এগুলো সব কিন্তু গোলকাকার। পরিসীমা নির্ণয় করো। এর পরিসীমা এই বাহুগুলো সব যোগ করে করে বসাতে হবে, অর্থাৎ 24 প্লাস 12 প্লাস 12 প্লাস 24 প্লাস 17 মিটার সমান 12 12 24, এটা 24 এটা 24, 3 24 এবং 72, 72 সাথে 17 যোগ করতে হবে, 9 8 সমান 89 মিটার।
আর এখানে 20, 14, 30, 6 সমান 20 প্লাস 14 প্লাস 30 প্লাস 6 মিটার সমান 20 আর 14 34, 34 আর 30 64, 64 আর 6 70, তাহলে এটা হবে 70 মিটার। আচ্ছা, এরপরে 5 নম্বর স্কুলটা শুরু হয়েছে। তো 4 নম্বর স্কুলটা এই পর্যন্ত হলো। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।